হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পার্ট চ্যানেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আমাদের এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়াও আমাদের এই চ্যানেলে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে টপিক ওয়াইজ জিকে বা কারেন্ট ওয়াইজ প্রোভাইড করা হয়ে থাকে, যেটি প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার সন্ধ্যে 6টার সময় প্রোভাইড করা হয়ে থাকে। এই বৃহস্পতিবারে আমরা এই চ্যানেলে সন্ধ্যে 6টার সময় ঠিক গুরুত্বপূর্ণ পুরস্কার সম্বন্ধিত ক্লাসটি করানো হবে এই চ্যানেলে সন্ধ্যে 6টার সময় বৃহস্পতিবারে। যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং যুক্ত থাকো আমাদের সাথে। চলো শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমে একটা ঘোষণা করি, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার নাম কি পাঠশালা স্টাডি সেন্টার। তোমরা টেলিগ্রামে গিয়ে এই পাঠশালা স্টাডি সেন্টার বলে সার্চ করলে এই যে আমাদের চ্যানেলের যে লোগোটি রয়েছে এই লোগো বলে একটি লোগো দিয়ে একটি গ্রুপ আসবে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এই গ্রুপে যদি তোমরা একবার জয়েন হয়ে যাও তাহলে আমাদের ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহ চাকরি পরীক্ষার বিভিন্ন আপডেটগুলি তোমরা এই গ্রুপে পেয়ে যাবে। এছাড়া এই গ্রুপে প্রতিদিন কুইজ নেওয়া হয় যেখানে তোমরা অংশগ্রহণ করতে পারো। আমাদের এই আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো 15ই জানুয়ারি 2025 সালে ঘটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। এই ক্লাসটি আজকের আগত ডব্লিউপি এবং কেপি এক্সাম, রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সামের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আজকে আমরা দেখব 15ই জানুয়ারি 2025 সালে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। এই ক্লাসটি হলো আজকে আমাদের 100তম ক্লাস, অর্থাৎ আমাদের এই ক্লাসটি দেখতে দেখতে 2 ডিজিট সংখ্যা থেকে তৃতীয় ডিজিট অর্থাৎ থার্ড ডিজিট সংখ্যাতে পরিণত হয়েছে। চলো আজকের ক্লাসটি আশা করি সকলেই ভালো লাগবে, তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে প্রথমে বলে রাখি, ক্লাসটি সকলে কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো প্রথম প্রশ্ন হলো, মহাকুম্ভ 2025-এর জন্য কে কুম্ভবাণী FM চালু করেছেন? অপশান এ যোগী আদিত্যনাথ, অপশান বি নরেন্দ্র মোদী, অপশান সি দ্রৌপদী মুর্মু, অপশান ডি হলো রাজনাথ সিং। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, যোগী আদিত্যনাথ মহাকুম্ভ 25-এর জন্য কুম্ভবাণী FM চ্যানেলটি চালু করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 10ই জানুয়ারি মহাকুম্ভ 2025-এর জন্য কুম্ভবাণী FM চ্যানেলটি চালু করেছে। এই চ্যানেলটি 10ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সম্প্রচারিত করা হবে। মহাকুম্ভ মেলা হলো একটি প্রধান হিন্দু উৎসব যা প্রতি 12 বছর অন্তর অন্তর 4টি স্থানে, যেটা হলো প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী, এই 4টি স্থানে এই মহাকুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ মেলা। এবার আমরা আরও কিছু তথ্য দেখে নেব অ্যাডিশনাল ইনফরমেশনে। 2025 সালে মহাকুম্ভ মেলা 13ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশের সরকার গুরুত্বপূর্ণ স্থান, ঘাট, মন্দির এবং অন্যান্য প্রধান ধর্মীয় স্থান সম্পর্কে তথ্য প্রচারে সহায়তা করার জন্য এই মহাকুম্ভ মেলা 2025-এর একটি অ্যাপও লঞ্চ করেছে উত্তরপ্রদেশ সরকার। এবার দেখে নাও আজকের 2 নম্বর প্রশ্নটি, কোন বছর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করেছে প্রথম কোন বছরটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 2024। এই 2024 বছরে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করেছে। এটি ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস দ্বারা নিশ্চিত করা হয়েছে। এই সীমাটি বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 2024 সালে প্রতি মিলিয়নে 222 অংশের উচ্চে পৌঁছেছে। এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো, প্রথম খোখো বিশ্বকাপ কোথায় শুরু হয়েছে? যেহেতু এটা প্রথম খোখো বিশ্বকাপ তার জন্য এটি কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি চেন্নাই, অপশান সি নয়াদিল্লি, অপশান ডি হলো মুম্বাই। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নয়াদিল্লি। নয়াদিল্লিতে প্রথম খোখো বিশ্বকাপ চালু হয়েছে। খোখো বিশ্বকাপের প্রথম আসর শুরু হয়েছে 13ই জানুয়ারি 2025-এ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। 13 থেকে 19শে জানুয়ারি 2025 পর্যন্ত নয়াদিল্লিতে আয়োজন করা হয়েছে এই খোখো বিশ্বকাপ। খোখো বিশ্বকাপের প্রথম আসরে 20টি দেশের পুরুষ ও মহিলা দল এবং 19টি দেশের মহিলা দল অংশগ্রহণ করছে, অর্থাৎ টোটাল মহিলা দল হলো 20 আর 19, 39টি মহিলা দল অংশগ্রহণ করছে এই খোখো বিশ্বকাপে। আরও কিছু তথ্য দেখে নাও। 15 সদস্যের ভারতীয় পুরুষ দলের নেতৃত্বে রয়েছেন কে? প্রতীক ওয়াইকার এবং মহিলা দলের নেতৃত্ব দিয়েছেন প্রিয়াঙ্কা ইঙ্গলে। এইটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, এটি কিন্তু পরীক্ষা আসতে পারে।
সালমান খান এবং টাইগার শ্রফ খোখো বিশ্বকাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এটি তো ভিভিআই প্রশ্ন, এটি পরীক্ষা আসবেই যে খোখো বিশ্বকাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে? সালমান খান এবং টাইগার শ্রফ হলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এবার আমরা দেখে নেব অ্যাবাউট অফ দ্য টপিকে খোখো খেলা সম্বন্ধিত কিছু তথ্য। দেখো, প্রথমে খোখো বিশ্বকাপে প্রতিটি দলে 12 জন খেলোয়াড় থাকবে, কিন্তু ম্যাচ চলাকালীন প্রতিটি দলে মাত্র 9 জনই খেলোয়াড় খেলবে। অর্থাৎ খোখো খেলা তাহলে কয়জনে হয়? 9 জনে খেলে খোখো খেলা। প্রথম আধুনিক খোখো প্রতিযোগিতা 1914 সালে পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। 1936 সালে বার্লিনে অলিম্পিক গেমসে 3টি ভারতীয় ঐতিহ্য খেলা, সেটি কি খোখো, কবাডি এবং মল্লখাম্ব প্রদর্শনী ক্রীড়া হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রথম এশিয়ান চ্যাম্পিয়নশিপ 1996 সালে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। এবারে অ্যাবাউট অফ দ্য টপিক আমরা দেখে নেব খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া সম্পর্কিত কিছু তথ্য। ভারতের খোখো ফেডারেশন হলো ভারতের খেলাধুলা নিয়ন্ত্রক একটি সংস্থা। এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর কোথায় রয়েছে? নয়াদিল্লিতে রয়েছে খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার সদর। এই খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে? সুধাংশু মিত্তল রয়েছেন চেয়ারম্যান। এবার দেখে নাও আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন হলো আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড 4 নম্বর প্রশ্নটি দেখো, আমেরিকান ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ দ্বারা কোন জ্যাভলিন নিক্ষেপকারীকে 2024 সালের সেরা জ্যাভলিন থ্রো অ্যাথলেটিক্স হিসাবে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নীরজ চোপড়া। আমেরিকার ম্যাগাজিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ দ্বারা নীরজ চোপড়াকে 2024 সালের সেরা জ্যাভলিন থ্রো অ্যাথলেটিক্স হিসাবে মনোনীত করা হয়েছে। 2024 সালে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে নীরজ চোপড়া রৌপ্য পদক জিতেছিলেন এবং স্বর্ণপদক জিতেছিলেন কে? প্যারিস অলিম্পিকে পাকিস্তানের আরশাদ নাদিম। এবার চলে যাও 5 নম্বর প্রশ্নে। কোন দেশ হিন্দিতে প্রথম সার্টিফিকেট কোর্স চালু করেছে? অপশান এ জাপান, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি হলো নিউজিল্যান্ড, অপশান ডি হলো অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি হলো অপশান বি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হিন্দিতে প্রথম সার্টিফিকেট কোর্সটি চালু করেছে। হিন্দি শিক্ষার প্রসারের জন্য শ্রীলঙ্কা দেশে হিন্দিতে প্রথম সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। এই উদ্যোগটি 10ই জানুয়ারি 2025 তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্ব হিন্দু দিবস উপলক্ষে চালু করা হয়েছিল। অর্থাৎ বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? 10ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দের কালচারাল সেন্টার, যেটি কোথায় রয়েছে? শ্রীলঙ্কার কলম্বোতে। এর সহযোগিতায় শ্রীলঙ্কা ওপেন ইউনিভার্সিটি হিন্দিতে সার্টিফিকেট কোর্সটি শুরু করেছে। এবার অ্যাবাউট অফ দ্য টপিক আমরা বিশ্ব হিন্দি দিবস সম্পর্কিত কিছু জিকে দেখে নিই। 2006 সাল থেকে প্রতি বছর 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়ে থাকে। 1975 সালে ইন্দিরা গান্ধী সরকার 10ই জানুয়ারি মহারাষ্ট্রের নাগপুরে বিশ্ব হিন্দি ভাষার প্রচারের জন্য প্রথম বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজন করে। অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে এই বিশ্ব হিন্দি দিবস এটি প্রথম আয়োজন করে কে? সেক্ষেত্রে হবে ইন্দিরা গান্ধী। 2023 সালের ফেব্রুয়ারিতে ফিজিতে 12তম বিশ্ব হিন্দি দিবস অনুষ্ঠিত হয়েছিল। প্রথম জাতীয় হিন্দি দিবস 1953 সালের 14ই সেপ্টেম্বর ভারত সরকার দ্বারা পালিত হয়। হিন্দি হলো ভারতের সবচেয়ে বেশি কথ্য ভাষা এবং ইংরাজি এবং ম্যান্ডারিন চাইনিজের পরে বিশ্বের 3য় সর্বাধিক কথ্য ভাষা হলো। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হলো কোন রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করেছে? অপশান এ ছত্তিশগড়, অপশান বি রাজস্থান, অপশান সি হরিয়ানা, অপশান ডি হলো মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হলো অপশান ডি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশনটি চালু করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? মোহন যাদব। তিনি 12ই জানুয়ারি 2025 জাতীয় যুব দিবস উপলক্ষে ভোপালে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশনটি চালু করেছেন। এর উদ্দেশ্য কি? এই স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশনের উদ্দেশ্য হলো রাজ্য সরকার 2028 সালের মধ্যে 70%-এর বেশি যুবকদের কর্মসংস্থান দেওয়ার চেষ্টা করবে এবং রাজ্যের সমস্ত যুবকদের 2030 সালের মধ্যে 12 শ্রেণী পর্যন্ত তাদের শিক্ষা শেষ করতে হবে বলে এই মিশনের আওতায়। এবার দেখো আজকে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি হলো রাশিয়া ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 6ষ্ঠ পারমাণবিক চুল্লি পাঠিয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কুডানকুলাম, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। রাশিয়া তামিলনাড়ুর কুডানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 6ষ্ঠ পারমাণবিক চুল্লিটি পাঠিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রোসাটম তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার কুদানকুলামে স্থাপিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 6ষ্ঠ এবং শেষ ইউনিটটি প্রেরণ করেছে।
1988 সালে তামিলনাড়ুর কুদানকুলামে এটি 6000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভারত সরকার এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আরও কিছু তথ্য দেখে নাও এই সম্পর্কিত। এই পারমাণবিক কেন্দ্রটি দেশের একক স্থানে বৃহত্তম একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রে 1000 মেগাওয়াট ক্ষমতার 6টি ইউনিট রয়েছে। ভারতে চালু হওয়া প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1969 সালে মহারাষ্ট্রের তারাপুরে স্থাপিত হয়েছিল। সরকার 2031-32 সালের মধ্যে বিদ্যুৎ ক্ষমতা 22,480 মেগাওয়াট উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এবারে অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে ভারতে কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখে নাও। প্রথমে দেখব কাকরাপাড়, যেটি গুজরাটে রয়েছে এবং এটি তৈরি হয়েছিল 1993 সালে। এরপর দেখো কালপাক্কম, এটি তামিলনাড়ুতে রয়েছে, যেটি তৈরি হয়েছে 1984 সালে। নারোরা, একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটি উত্তরপ্রদেশে রয়েছে এবং এটি তৈরি হয়েছিল 1991 সালে। কাইগা, যেটি কর্ণাটকে রয়েছে, 2000 সালে তৈরি হয়েছিল। রাওয়াতভাটা 1973 সালে রাজস্থানে তৈরি হয়েছিল। তারাপুর হলো আমাদের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি মহারাষ্ট্রে রয়েছে, 1969 সালে তৈরি হয়েছে। কুটানকুলাম তামিলনাড়ুতে তৈরি হয়েছিল 2013 সালে সোভিয়েত রাশিয়ার সহায়তায়। আমরা ভারতের কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখে নিলাম। এবার দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। কোন রাজ্য সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে 1000 মেগাওয়াট সোলার প্ল্যান্ট স্থাপন করেছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্য সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে 1000 মেগাওয়াট সোলার প্ল্যান্ট স্থাপন করেছে। তেলেঙ্গানা সরকার রাজ্যের ইন্দিরা মহিলা শক্তি যোজনার অধীনে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে রাজ্যে অতিরিক্ত 1000 মেগাওয়াট সৌরশক্তির স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। তেলেঙ্গানা সরকার ইন্দিরা মহিলা শক্তি যোজনা 2024 সালের মার্চ মাসে চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য কী? এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে সহায়তা এবং দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে রাজ্যের মহিলাদের উন্নতি করা এবং ক্ষমতায়ন করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য। এবার যেহেতু এখানে তেলেঙ্গানার কথা এসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে তেলেঙ্গানা রাজ্য সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। তেলেঙ্গানা রাজ্য এটি 2রা জুন 2014 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বা তৈরি হয়েছিল, যার রাজধানী কোথায়? হায়দ্রাবাদ। বর্তমান রাজ্যপাল কে রয়েছেন তেলেঙ্গানার? জিষ্ণুদেব ভার্মা। এবং মুখ্যমন্ত্রী রয়েছেন রেবন্ত রেড্ডি হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানা বিধানসভার আসন সংখ্যা 119টি এবং এটা বিধান পরিষদ হবে। বিধান পরিষদে আসন সংখ্যা হলো 40টি, অর্থাৎ এখানে রাজ্য বিধানসভা এবং রাজ্য বিধান পরিষদও রয়েছে। এছাড়া তেলেঙ্গানার রাজ্যসভার আসন সংখ্যা হলো 7টি এবং লোকসভা আসন সংখ্যা হলো 17টি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল 15ই জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।